কিন্তু আল বদর বা আল শামস যেগুলো ছিল এগুলো গঠিত হয়েছিল পাকিস্তানি ছাত্র সংঘ, মানে ইসলামী ছাত্র শিবিরের যেটা ফোররানার তাদের দিয়ে। সো তারা রেপ করছে, লুট করছে, ডাকাতি করছে, এটা আসলে বিশ্বাস করা কঠিন, কারণ আলটিমেটলি তারা তো ইসলামী রাজনীতি করে, ইসলামী আদর্শ ধারণ করে। তা আমি আমার মুসলিম ভাই সম্পর্কে তো আমার বেসিক কিছু ধারণা আছে। আচ্ছা, জামাতে ইসলামের এখানে একটা ন্যারেটিভ আছে, তাদের একটা ঐতিহাসিক রোলও আছে এখানে। দল হিসেবে জামাতে ইসলামী ৭১-এর যেই লড়াইটা বা যুদ্ধটা বা সিভিল ওয়ার যেটাই বলেন, এখানে তারা পাকিস্তানের আর্মির বা পাকিস্তানের শাসক গোষ্ঠীর পক্ষে ছিল, এবং তাদের 3টা রিজন ছিল মূলত, আমি যেটা বুঝি। একটা হলো যে তারা পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখতে চাচ্ছিল, যে পাকিস্তান ভেঙে যাক, এটা আমরা চাই না, এটা 1 নাম্বার পয়েন্ট। দুটা ছিল তাদের অ্যাসেসমেন্ট ছিল যে বাংলাদেশ যদি আলাদা হয়ে যায় তাহলে এটা বেসিক্যালি ভারতের একটা ভেসেল স্টেট হয়ে যাবে, করজ রাজ্য হয়ে যাবে, এটা একটা তাদের অ্যাসেসমেন্ট ছিল। তৃতীয় একটা অ্যাসেসমেন্ট ছিল যে আলটিমেটলি যারা এই জাতীয়তাবাদী আন্দোলনটা করতেছে এরা বেশিরভাগই কমিউনিস্ট, এরা বেশিরভাগই উগ্র ন্যাশনালিস্ট বা বাঙালি জাতীয়তাবাদী যারা। সো এরা আলটিমেটলি ভারতের সাথে এদের একটা আতাত আছে, ঠিক আছে? সো এই কারণে তারা এটার পক্ষে ছিল না। সো এটা হলো জামাতে ইসলামের অবস্থান। এবং ৭১-এ আমরা জানি যে তারা পাক বাহিনীর বা পাকিস্তানি যে ফৌজ সেটার অনেক ক্ষেত্রে সহযোগী হিসেবেও কাজ করছে। রাজাকার বাহিনী আমরা জানি এটার মধ্যে অনেক ছিল, এখানে খালি মানে ধরেন নিজামে ইসলামের, মুসলিম লীগের বিভিন্ন দলের লোকজন ছিল, সাধারণ লোকজনও ছিল। বাট আল বদর বা আল শামস যেগুলো ছিল এগুলো স্পেসিফিক্যালি জামাত ইসলামের তখনকার যে স্টুডেন্ট উইং ছিল, পাকিস্তানি ছাত্র সংঘ, বর্তমানে যেটা ইসলামী ছাত্র শিবির, পরবর্তীতে যেটা হয়েছে ছাত্র শিবির পরে হয়েছে, ওই সময়ের স্টুডেন্ট উইং তারা এক্সক্লুসিভলি আল বদর এবং আল শামসে ছিল। সো এটা হলো তাদের অবস্থান। অন্যান্য ইসলামী দল বা ইসলামী ঘরানার অবস্থানগুলো কী ছিল? মোটা দাগে অন্যান্য ইসলামিক পার্টি, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, মোটা দাগে তাদের মধ্যে জমহুর বেশিরভাগের অবস্থান ছিল যে পাকিস্তান অখণ্ড থাক, পাকিস্তানটা ভাগ না হোক, এটা ছিল তাদের আলটিমেটলি অবস্থান। নিজাম ইসলাম বলেন, মুসলিম লীগের বিভিন্ন ফ্যাকশন বলেন, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ তাদের কথা বলেন, ইন জেনারেল আমি যতদূর বুঝি তাদের অবস্থান ছিল যে পাকিস্তান যদি না ভাঙে এটাই বেটার। এবং এটা হওয়াই আসলে লজিক্যাল। কেন লজিক্যাল? কারণ দেখেন পাকিস্তান গঠন হয়েছিল অনেক কষ্টের পরে, অনেক কোরবানির পরে, অনেক আত্মত্যাগের পরে, এবং পাকিস্তান গঠন হয়েছিল খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর নামে পাকিস্তান গঠন হয়েছিল, ঠিক আছে? এটা একদম স্লোগানই ছিল পাকিস্তানের, এবং এটার জন্য অনেক আন্দোলন মুসলিমদের করতে হয়েছিল। তো এত কষ্ট করে যে দেশটা পাওয়া গেছে মাত্র ২৪ বছরের মধ্যে সেটা ভেঙে যাচ্ছে এবং আপনি পড়ে যাচ্ছেন ইন্ডিয়ার একদম পেটের ভিতরে, এই জিনিসটা লজিক্যালি অনেকের কাছে মনে হইতেই পারে যে এটা তো আসলে আমরা চাই না, এবং ইন্ডিয়ার আগ্রাসনের সামনে তো আমরা একদম এক্সপোজ হয়ে যাচ্ছি তখন। এই অবস্থানটা থাকে যে ইন্ডিয়ার করজরাজ্য আপনি হয়ে যাব। সো এই অবস্থানটাও ছিল, এবং এই কারণে ওলামায়ে কেরাম বা ইসলামী ঘরানার ইন জেনারেল আমি যদি বলি অবস্থানটা ছিল যে তারা আমভাবে পাকিস্তান টিকে থাকুক এই অবস্থানটার পক্ষেই ছিলেন। আচ্ছা, এখানে দুটা ইন্টারেস্টিং পয়েন্টও আছে। সেটা হলো যে এখন বা আগেও আমরা হয়তো বা দেখছি যে অনেকেই যেটা করেন যে সেকুলার শাসক যারা আছেন, সেকুলার সিস্টেমে যারা শাসন করেন তাদের উপর শরী শাসকের হুকুম দেন, উলুল আমর বলেন। সেকুলার শাসক কিন্তু উলুল আমর, এরকম কথা বলা হয়। এবং আপনি যদি এটা হিসাব করেন, এই ধরনের চিন্তাভাবনা যারা করেন তাদের এক ধারার কথা অনুযায়ী মুক্তিবাহিনী খারেজি হওয়ার কথা, কারণ তারা উলুল আমরের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এবং আরেক ঘরানার অবস্থান অনুযায়ী মুক্তিবাহিনী বাগি হওয়ার কথা, বাগাওয়াত করছে, বিদ্রোহী করছে। সো এটাও হওয়ার কথা। এবং এটা কিন্তু জাস্ট আমি কথার কথা বলতেছি না, পাকিস্তান আর্মি কিন্তু বা পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু তখন পাকিস্তানে হ্যাঁ ওইদিকে আর কি, ওই সাইডে পশ্চিম পাকিস্তানে তখন তারা কিন্তু বলছিল এটা জিহাদ, তারা বলছিল এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং অনেক ওলামায়ে কেরাম, বিখ্যাত ওলামায়ে কেরাম, নাম বললে আপনারা অনেকে চিনবেন, এরকম ছিলেন যে তাদের একটা তামান্না ছিল যে আমি ওখানে গিয়ে জিহাদ করব। কোথায়? বাংলাদেশে এসে জিহাদ করবেন তারা ৭১ সালে। কেন? কারণ হলো যে ভারতের এজেন্ট আছে, ভারত সমর্থিত লোকজন আছে, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, বাগিদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যারা বিদ্রোহ করছে এর বিরুদ্ধে জিহাদ করতে হবে, এরকম চিন্তাও অনেকের মধ্যে ছিল ওই সময়। তো এই চিন্তাধারা অনুযায়ী মুক্তিযোদ্ধারা ইদার খারেজি অথবা তারা বাগি, এবং এদের নেতা হলো শেখ মুজিবুর রহমান, খারেজিদের নেতা অথবা বাগিদের নেতা। তো সমস্যা হয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার পর খারিজিদের নেতা বা বাগিদের নেতা শাসক হয়ে গেছে। তো শেখ মুজিবুর রহমান এখন হয়ে গেছে বঙ্গবন্ধু রহমতুল্লাহ আলাইহি। তো এটা থেকেও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন তোলা যায়, সেটা হলো যে মুক্তিযোদ্ধারা কি আসলে খারেজি নাকি বাগি? মানে ব্যাপারটা কি এরকম যে মরলে খারেজি বাঁচলে আমির, ঠিক আছে? মানে মরলে বাগি বাঁচলে গাজী, এরকম নাকি ব্যাপারটা? ইসলামপন্থীদের ভূমিকার ব্যাপারে কিছু কথাবার্তা বলি, বিতর্কিত কথাবার্তা। সেটা হলো যে ইসলামপন্থীরা মোটা দাগে রাজনৈতিক ঐক্যের পক্ষে ছিল, যে পাকিস্তান অখণ্ড থাক এটার পক্ষে তারা ছিল। এটা আন্ডারস্ট্যান্ডেবল, আমি এটার জন্য তাদের দোষ দিই না। রাজনৈতিক একটা অবস্থান হইতেই পারে যে পাকিস্তান অখণ্ড থাক এটা আমি চাই, ভারতের করজরাজ্য না হোক এটাই আমি চাই। কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো
যে পাকিস্তান আর্মি তো ওয়ার ক্রাইম করছে, তারা তো যুদ্ধ অপরাধ করছে, এটা তো প্রমাণিত, এটা তাদের কমিশন দ্বারা প্রমাণিত। ৭১-এর পরে পাকিস্তানে বিচার বিভাগীয় তদন্ত হয়েছে, সেখানে তারা নিজেরা বলছে এটা। আপনারা দেখবেন ইমরান খান সাহেব, নওয়াজ শরীফ সাহেব, তারা কিন্তু এগুলো বলে, তারা নিজেরাই বলে যে আমরা এই কাজগুলো করছি। এটা মানে আওয়ামী লীগের কথা না, এটা বাস্তব কথা, তারা এটা করছে। তো এই কাজটা যখন হয়েছে তখন আপনার ভূমিকা কি হবে? আপনি রাজনৈতিক অবস্থানে সেটা ভিন্ন, সমস্যা নাই, কিন্তু যখন এই জিনিসটা হয়েছে এটা তো গোপনে হয় নাই, ম্যাসাকার, রেপ, গণকবর, এই জিনিসটা যখন হয়েছে তখন আপনার অবস্থানটা কী হবে, এইটা আর কি প্রশ্নটা। এখানে একটা জিনিস ক্লিয়ার করার দরকার আছে, সেটা হলো আওয়ামী প্রোপাগান্ডা, আওয়ামী লীগ যে যুদ্ধ অপরাধের বিচার করছে কোট আনকোট, এইটার সাথে অ্যাকচুয়াল হিস্ট্রি তফাৎ করতে হবে। কারণ আওয়ামী লীগ যে যুদ্ধ অপরাধের বিচার করছে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট ছিল, এটা একটা রাজনৈতিকভাবে মোটিভেটেড বিচার ছিল, এবং এটা বেসিক্যালি জুডিশিয়াল কিলিং ছিল। তারা বেসিক্যালি জামাত ইসলামের টপ লিডারশিপকে সরায় ফেলার জন্য এটা করছে, ইন্ডিয়ার হেল্প নিয়ে। এইটা আমাদের বয়ান না, এই জায়গা থেকে আমি কথা বলতেছি না, এবং এই অবস্থানটার পার্থক্যটা বোঝা জরুরি আছে। আমার পয়েন্টটা হলো, এবং এটাও আমরা বিশ্বাস করি না যে মনে করেন আবারও রাজাকার যারা ছিল সেখানে বিভিন্ন দলের লোক ছিল, নিজাম ইসলামী ছিল, মুসলিম লীগ এটসেট্রা, সেকুলার পার্টির লোকজনও ছিল, কিন্তু আল বদর বা আল শামস যেগুলো ছিল এগুলো গঠিত হয়েছিল পাকিস্তানি ছাত্র সংঘ, মানে অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের যেটা ফোররানার তাদের দিয়ে। সো তারা রেপ করছে, লুট করছে, ডাকাতি করছে, এটা আসলে বিশ্বাস করা কঠিন, কারণ আলটিমেটলি তারা তো ইসলামী রাজনীতি করে, ইসলামী আদর্শ ধারণ করে। তা আমি আমার মুসলিম ভাই সম্পর্কে তো আমার বেসিক কিছু ধারণা আছে, সে গিয়ে রেপ করবে, লুট করবে, মানে এই জিনিসটা আসলে বাস্তবসম্মত না, এটা বিশ্বাসযোগ্য না। কাজেই মত পথের পার্থক্য থাকে মানুষের মধ্যে, অবশ্যই থাকে, কিন্তু আপনার মুসলিম ভাইয়ের প্রতি বেসিক কিছু ইনসাফ আপনার করতে হবে আল ওয়ালা আল বারার জায়গা থেকে। আনফর্চুনেটলি এটা অন্য সাইড থেকে পাওয়া যায় না, যে সেকুলার, কুফার, মুশরিক, মুরতাদ, জিন্দিক, এদের যে ভাষা, এদের যে নিক্তি, সেটা দিয়ে তারা আমাদেরকে বিচার করে, সেটা তারা আমাদের উপর প্রচার করে, কিন্তু ওই লেভেলে আমরা নামতে পারবো না। আমাদেরকে আল ওয়ালা আল বারার জায়গা থেকে দেখতে হবে, আমাদেরকে শরিয়ার জায়গা থেকে দেখতে হবে, আমাদের ইনসাফ এবং আদল করতে হবে। কাজে এটা আসলে বিশ্বাসযোগ্য না যে তারা ওই সময় রেপ করছে, তারা ওই সময় লুট করছে, খুন করছে, এটা আমি একেবারেই বিশ্বাসযোগ্য মনে করতেছি না। কিন্তু সমস্যা কোন জায়গায়? সো এই জায়গাটা এটা বোঝা যায় সেকুলাররা যা বলে আর আমরা যা বলি দুটো গ্রাউন্ড এক না, দুটোকে একসাথে মেলানোর সুযোগ নেই, দুটো ডিফারেন্ট। কিন্তু আমার প্রশ্নটা কোন জায়গায় দেখেন, পাক আর্মি তো এটা করছে, আর আপনি পাক আর্মির সহযোগী রোল প্লে করছেন কি না? আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি তো কিছু করি নাই, আমার দ্বারা এগুলো কিছু হয় নাই, ফাইন, আপনার দ্বারা হয় নাই, 100% বিশ্বাস করলাম, কিন্তু ওরা যখন করছে তখন আপনি কি করছেন? আপনি উল্টা দিক থেকে চিন্তা করেন, মনে করেন ইন্ডিয়া ইনভাইট করলো, মনে করেন কমিউনিস্টদের কিছু দল তারা একটা স্বেচ্ছাসেবী দল বানাইলো, আল কাফিরুন, এখন মনে করেন তারা এদেরকে হেল্প করবে। এখন এরা আসলে কিছু করে নাই, এরা কাউকে মারে নাই, কাউকে আগুন দেয় নাই, কাউকে রেপ করে নাই, কিন্তু ইন্ডিয়ান বাহিনী এটা করছে, তারা কিছু করে নাই, তাদের উপর দায় পড়ে কি পড়ে না? একটা দায় পড়ে, এটা অস্বীকার করার সুযোগ নাই। আপনি কিছু না বললে, কিছু করেন নাই এটা বললে আসলে এটা হয় না। এখানে আপনি এটা জানলেন, আপনি সরে গেলেন না কেন, বাধা দিলেন না কেন? আচ্ছা আপনি বললেন যে ভাই বাধা দেওয়াটা সম্ভব না, এটা মানে অবাস্তব কথা বলতেছেন, ফাইন, বাধা দিয়েন না। আপনি এটা তো বলতে পারতেন যে ভাই এই জুলুম, এটা জুলুম হচ্ছে, এই জুলুমের সাথে আমি নাই, এই জিনিসটা আপনি বলতে পারেন, এটা শরিয়া অ্যালাউ করে না, আমি এটার সাথে থাকতে পারবো না, এটা আপনি বলতে পারতেন। আচ্ছা, সো দেখেন ৭১-এর ব্যাপারে জামাত ইসলামের যে অবস্থান, এটাকে আমি কোনো বড় সমস্যা মনে করি না। এটা রাজনৈতিক একটা অবস্থান থাকতেই পারে যে আমি অখণ্ড পাকিস্তান চাই, এটা অ্যাকচুয়ালি লজিক্যাল, কারণ তাদের যুক্তিটা কি যে মুসলিমরা এক থাকা দরকার, বিভক্ত হলে মুসলিমরা দুর্বল হবে, এটা সে দ্বিমত করে কে? কেউ দ্বিমত করে না, মুসলিমরা একসাথে থাকা দরকার, বিভক্ত হলে মুসলিমরা দুর্বল হবে। বাংলাদেশ আলাদা হলে ভারতের কররাজ্য হয়ে যাবে, বাস্তব তো, আমরা তো দেখছি এটা, আমি জাহিলিয়াতের সময়টা দেখছি, এটা তো বাস্তব, তাদের এই অ্যাসেসমেন্ট ভুল ছিল না। তো এই জায়গায় তাদের অবস্থান সঠিক ছিল, তারা সঠিক প্রমাণিত হয়েছে, তবে আংশিক সঠিক প্রমাণিত হয়েছে, কারণ কররাজ্য যেমন হয়েছে এরকম ৭৫ সালের 15ই আগস্টও কিন্তু হয়েছে, ৭৫ সালের 7ই নভেম্বরও কিন্তু হয়েছে, জুলাইও কিন্তু হয়েছে 2024-এর। ভারত কিন্তু ফুল কন্ট্রোলে কখনোই আসলে নিতে পারে নাই। সো এই জিনিসটাও হয়েছে, বাকি তাদের অবস্থানটা এই জায়গায় একেবারে ইলজিক্যাল, ইরেশনাল এমন কিছু আমি মনে করি না। সমস্যা ওই জায়গায় যে জুলুমটা যখন হইলো, এই সময় তো আপনি সরে যান নাই, বাধা না দেন ভাই, সরে তো যেতে পারতেন, এই জিনিসটা। এবং দ্বিতীয়ত মানুষের পালস বোঝা, ইতিহাসের গতিপথ বোঝা, এই জায়গাটা একটা ভুল হয়েছে, এই জিনিসটা একটা ভুল হয়েছে। এবং এটা শুধুমাত্র তাদের না, যেটা আমি বললাম যে সামগ্রিকভাবে ইসলামী ঘরানার অবস্থান ছিল যে পাকিস্তানের এর পক্ষে, অখণ্ডতার পক্ষে। তারা ওই বিষয়টা বুঝতে ব্যর্থ হয়েছেন যে জনমত, জনগণের অবস্থান কোন জায়গায় চলে গেছে, বিশেষ করে 25শে মার্চের পর, বিশেষ করে 25শে মার্চের পর, এর আগ পর্যন্ত আপনি নাও যদি বুঝেন। আচ্ছা, এবং এটার ফলে যেটা হয়েছে যে ৭১-এর পরে বাংলাদেশে যে কালচারাল হেজেমনি গড়ে উঠছে এবং বাংলাদেশে ইসলামকে, বিশেষ করে ইসলামী রাজনীতিকে যেভাবে দেখা হয়েছে, সেটাকে এটা প্রভাবিত করছে। ৭১-এর ওই ভূমিকা এখানে ইসলামের যে দাওয়া বা আন্দোলন, এটাকে অত্যন্ত নেগেটিভভাবে
প্রভাবিত করছে, এটা আপনি স্বীকার করেন বা না করেন, এটা বাস্তবতা অস্বীকার করার মানে এটা আসলে দিনের আলোর মতো একটা বিষয়। ঠিক আছে? আচ্ছা, তো কিছু ক্ল্যারিফিকেশন করি।